এই কাহিনী সম্পূর্ণ কাল্পনিক। এই ঘটনার সঙ্গে কোনো বাস্তবিক বা জীবিত ব্যক্তির মিল নেই। যদি কোনো কারণে থেকে থাকেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মিড ডে মিলে চাল গম চিনি সবই তো অন্য পথে চালান দিচ্ছি, কিন্তু কদিন যে এভাবে চালাতে পারবো তা বলতে পারিনি। কোনো চিন্তা নেই, আমি যে কদিন আছি চালিয়ে যান। আপনার ভরসাতেই তো বেঁচে আছি। দেখুন সামন্তবাবু, একটা কথা বলি, এ রাজ্যে যদি পরিবর্তন না আসে তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। তবে কি জানেন, সাবধানের মান নেই, কোথা থেকে কি হয়ে যায় বলা তো যায় না। না না, অত ভাবার দরকার নেই। 34 বছর আপনাদের কেউ টলাতে পারলো না, আগামী দিনেও পারবে না। আরে আপনারাই তো মানুষের জন্য কাজ করছেন। 100 বার হক কথা। আরে মশাই, মানুষের জন্য তো আমরাই কাজ করছি। কাজ না করলে একদিন টিকে থাকতাম, কবেই তো কপুর হয়ে যেতাম। তবে এবার কিন্তু আমার একটা অন্য চাহিদা আছে, এটা কিন্তু মেটাতে হবে সামন্তবাবু। হ্যাঁ বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, আপনার সব সমস্যাই মেটাবো। চলুন, আপনাকে একটু গাড়ি অব্দি এগিয়ে দিই, চলুন আসুন আসুন। এসব বলতে হবে না, আমার কাছে সব ব্যবস্থাই আছে। বাবু, এ আপনি কি করলেন? কেন রে? আমার এত বড় সর্বনাশ করতে আপনার একটুও বুক কাঁপলো না? কি বলতে চাস তুই? সব জেনে ন্যাকামি করবেন না। আরে আরে উল্টো পাল্টা কথা না বলে সোজা কথাটা সোজাভাবে বলবি। এত ধানাই পানাই করলে আমি বুঝবো না কি করে? বাবু, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, তোর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি কি করব? পরশু জমি নিয়ে বিবাদের পর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আপনি বাবাকে খুন করেছেন। দেখ দেখিন, আমি তো জানতাম আজ না হোক কাল তোর বাপ জমিটা আমায় দিয়ে দেবে। হ্যাঁ আমি জানতাম, তো এত কিছু জানার পরও আমি তোর বাপকে খুন করতে যাব কেন? ছুঁচো মেরে হাত বন্ধ করে আমার লাভটা কি বল দেখিনি? আমি পুলিশে রিপোর্ট করব। দেখ, পুলিশে রিপোর্ট করে কোনো লাভ হবে না, সত্যি কথা বলি শোন। পুলিশে রিপোর্ট কর, তুই পুলিশে রিপোর্ট কর, তাতে কি হবে জানিস? জানতে পারবি যে তোর বাবা নিখোঁজ হলো কিভাবে, কিভাবে তোর বাবাকে পাওয়া যাচ্ছে না, বা নিখোঁজ হওয়ার জন্য তোর পুলিশে রিপোর্ট করা দরকার। কিন্তু তাতে কোনো লাভ হবে না, বুঝলি না? আমি আপনাকে ছাড়বো না। বোকা মেয়ে, বড় বোকা। তোর বাপকে তুই আর খুঁজে পাবি না। আমি গদাই সামন্ত, আমার লাগে পা দিয়ে আজ অব্দি কেউ নিস্তার পেয়েছে যে তোর বাপ পাবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। পঞ্চায়েত প্রধান গদাই সামন্ত ধুরন্ধর রাজনীতিক। এছাড়া আরও একটা পরিচয় আছে ওনার, উনি গ্রামের একমাত্র ডাক্তার। তোর টিকিট কাটা হয়ে গেছে বুঝলি, এখন শুধু রিজার্ভেশনের অপেক্ষা। কেমন? তাও তোকে কটা ওষুধ লিখে দিলাম, দেখ দৈবের কৃপায় যদি রক্ষা পাস। নে, আর 10টা টাকা দে। 10 টাকা বাবু? সে তো অনেক টাকা। হতভাগা,
বিনে পয়সায় বাহ্যি পায়খানা করা যায় না, তুমি শালা রোগ সারাতে এছো। কি করব বাবু, কাজের বড্ড আকাল, দুবেলা পেট পুড়ে খেতে পর্যন্ত পারি না, আপনার পয়সা দেবো কিভাবে? হতভাগা, হ্যাঁ মাল খাবার পয়সা তো ঠিক জুটে যায়, যত আকাল সারা ডাক্তারের পয়সা মেটাতে। হ্যাঁ সারা পেরো। তবে চিকিৎসকের ভূমিকায় তার তেমন আগ্রহ নেই, কেবল আকর্ষণ গবেষণায়। একাগ্র চিত্তে খুঁজে চলেন লাবণ্যময়ী যত কিশোরী যুবতী, তার গবেষণার গিনিপিগ। এই গ্রামের কোন মেয়ে কটা বসন্ত পার করে কতটা সজীব হলো, তার কানে সঠিক সময় পৌঁছে যায় সেই বার্তা। মোদ্দা কথা, ডাক্তারি পেশার বদলে দখলদারি তাঁর নেশা। ছলে বলে গরিব মানুষের বৈধ সম্পত্তি, জমি জিরেদ, মায় কন্যা সন্তান দখল করতে তাঁর জুড়ি মেলা ভার। সাধারণ মানুষ দিনে রাতে গদাই ডাক্তারকে দেখলেই ভয়ে চুপসে যায়। তোরা চিন্তা নেই, তোর মেয়েটা খুব ভালো, বুঝলি, বড় ভালো মেয়ে। তোর মেয়ের জন্য এই জীবনে তুই আবার পুনর্জন্ম পেলি। লোকে আমাকে খারাপ ভাবে, আমি জানি, আসলে আমি ততটা খারাপ নই, জানিস তো। আমার মনটা খুব নরম, মাখনের মতন। কারণ কষ্ট দেখলে না আমার মনটা খুলে জল হয়ে যায়, আমি থাকতে পারি না। তোর মেয়ে যখন কাঁদতে কাঁদতে গিয়ে আমায় বললো, আমি খুব চিন্তা নেই তোর, বুঝলি, সব ঠিক হয়ে যাবে। তা আরে ছবি, আজ সন্ধে একবার আমার সঙ্গে দেখা করিস, মাঝে মাঝে দেখা করিস, ভালো হবে। আসি রে, কেমন? আসি। হ্যাঁ, তোরা তো আমার কথাটা বোঝবার চেষ্টাই করছিস না, তোরা তো শুধু নিজেদের কথাটাই বলে যাচ্ছিস। শুনুন কর্তা, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। সরকার যে মিড ডে মিলের জন্য চাল ডাল চিনি এসব দিচ্ছে, তা আপনি আত্মসাৎ করছেন। আরে এতে তো গরিব বাচ্চাগুলো বঞ্চিত হচ্ছে। কি যাতা কথা বলছিস তোরা? তোদের কি মাথা খারাপ হলো? যাতা যাতা আমরা বলেছি না, আপনি বলছেন। ঠিকই বলেছি, এসব বেশি দিন চলবে না, নিজেকে এখনো পাল্টান। তার মানে তোরা আমায় ভয় দেখাচ্ছিস? যদি মনে করেন তাই, তাহলে তাই। তাহলে লড়াইটা শুরু হোক, দেখা যাক কার গোলায় কত ধান। নিজের মুখ পোড়াবেন কর্তা, আপনার এই অহং ভেঙে চুরমার হয়ে যাবে। গায়ের মানুষ যে তলে তলে আপনার বিরুদ্ধে চলে গেছে, সে খবরটা আপনি রাখেন নাকি এখনো আপনি দিবা স্বপ্ন দেখছেন? শোন, হাতি যখন চলে সে তার নিজের খেয়ালেই চলে, আশেপাশে কত গরু ছাগল চলে যায়, সবার দিকে কি নজর রাখা যায় রে? তার মানে আপনি নিজেকে পাল্টাবেন না? ঠিক আছে, চলো চল। কি বলতে চায় ওরা? কি আমাকে শাসিয়ে গেল? গ্রামের এই দুষ্টু মিষ্টি চঞ্চলা চপলা মেয়েটির নাম পরী। দু চোখ ভর্তি এক রাস স্বপ্ন তার, নায়িকা হব একদিন, এই স্বপ্ন নিয়েই টাপুর টুপুর সারা দুপুর পরী সাঁতরে চলেছে অবিরত মাঠের সবুজ সতেজ ঘাসে অথবা পুকুরের টলমলে জলে, আর প্রতিনিয়ত ভিজিয়ে চলেছে প্রেমিক বাবুর মন। কখনো দুষ্টুমি, কখনো খুনসুটি, আবার কখনো বা প্রেমের পরশে। এ হেন পরীকে নিয়েই দানা বেঁধেছে এই ছবির গল্প। হানিফ মিয়ার ছেলেটা শহর থেকে দু কলম লেখাপড়া শিখে এসে গাঁয়ের মানুষকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে, বুঝেছিস? হ্যাঁ বাবু। সামনে নির্বাচন, এক্ষুনি কিছু একটা করা দরকার, তা নাহলে সামনে সমূহ বিপদ, আমি বেশ বুঝতে পারছি। বাবু, কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি।
করা যায় তাই ভাবছি। একটা একটা নতুন চাল চালতে হবে, বুঝেছিস? বাবু, আপনার মাথায় তো অনেক জটিল ভাবনা ভরা থাকে, তার মধ্যে থেকে একটা ছুড়ে দিন না। সেটাই ভাবছি। হানিফ মিয়ার ধানি জমিটা একেবারে ঝাড়ে বংশে নির্মূল করে দেবো। তাহলে হানিফ মিয়ার ছেলের পক্ষে আমার বিরুদ্ধে আর ফোঁস করা সম্ভব হবে না, বুঝেছিস কিনা? বাবু, এমন সময় এই কাজ করাটা কি ঠিক হবে? হ্যাঁ, সেটা অবশ্য মন্দ বলিসনি। এ সময় এ কাজ করা বোধহয় ঠিক হবে না। তাতে হিতে বিপরীত হতে পারে। গাঁয়ের মানুষ আমার বিরুদ্ধে আরো খেপে যেতে পারে। তার থেকে আর কদিন বরঞ্চ অপেক্ষা করি, তারপর না হয় যা হোক কিছু একটা ব্যবস্থা করা যাবে। কি বলিস? জাগে ছাড়, এখন অনেক কাজ রয়েছে। চল 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 চলুন চলুন চল। এই গ্রামের মাটিতেই বড় হয়েছে বাবু, গ্রামের হানিফ মিয়ার ছেলে। ভিন সম্প্রদায়ের পরই মন প্রাণ জুড়ে বসে আছে তার। আর তাই শহরে লেখাপড়ার পাঠ শেষ করেই নিজের গ্রামের স্কুলে মাস্টারি নিয়ে ফিরে এসেছে। সে যে কথা দিয়েছে পরীকে তার স্বপ্নরাজ্যের পরী করে রাখবে সারাটা জীবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হারু, তোর এই জমিটা আমার বড় পছন্দের রে, ভারী পছন্দের। জমিটা তুই আমায় দিয়ে দে। না, আমি তোকে বঞ্চিত করব না। তার জন্য তোকে আমি উপযুক্ত দরদাম দেব, তোর কোনো অসুবিধা হবে না। এই জমিটা তুই আমায় দিয়ে দে। হরে কৃষ্ণ। আমি তো লোকের ভালোই চাই, বল? আমি কখনো কারোর খারাপ চাই? আমি চাই সবাই সুখে শান্তিতে থাকুক, ভালো থাকুক। আমি কখনো কারো খারাপ চাই না। কিন্তু কেউ যদি বুঝেও না বোঝে, তাহলে আমি কি করতে পারি বলতো? ধর, তুই যে ডালে বসে আছিস কালিদাসের মতন, সেই ডালটাই কেটে মাটিতে পড়ে আহত হো, তাহলে আমার কি করার আছে বলতো? আমি তো সবাই ভালোই চাই। জমিটা আমার চাই হারু। তাতে একটু জোর খাটাতে হয়, খাটাবো, কোনো অসুবিধে নেই। তবে তোর সঙ্গে একটা ভালো সম্পর্ক আমি চাই। তোর সঙ্গে আমার সম্পর্কটা যাতে নষ্ট না হয়, একটা আদান প্রদানের মধ্যেই ব্যাপারটা যাতে। তবে একটা কথা হারু, যা কিছু সিদ্ধান্ত নিবি ভেবে চিনতে নিবি, তাড়াহুড়ো করার দরকার নেই, বুঝলি? আমি তোকে যা বললাম ভেবে রাখিস। আসি রে, কেমন? আমার আবার অনেক কাজ রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান, এত লোকে মরে, এই পাষণ্ডটা মরে না কেন? আরে গনসা। হ্যাঁ বাবু। পদ্মর বোনটা তো বেশ ডাগুর হইয়া উঠেছে। ঠিক বলেছেন। ভিন জাতের ছেলের সঙ্গে ওর মাখামাখি বেশ জমে উঠেছে, তাই না রে? হ্যাঁ বাবু, সত্যি বলেছেন আপনি। এত অনাচার তো চোখে দেখা যায় না একেবারে। একটু একটা ভিত করা দরকার, তাই না? চল, একটা ভিত করতেই হবে, তা নাহলে তো হবে না। একটা ভিত করতেই হবে, দেখি কিভাবে কি করা যায়। আমার অমন স্বাদের গাছগুলো সব নয় ছয় করে দিল রে।
ওরে ওরে, তোরা কি চোখের মাথা খেয়েছিস? তোদের মরণও হয় না। খামোকা গাল দেবে না বলে দিচ্ছি পুরো। খামোকা আমার অমন স্বাদের গাছগুলো ছাড়খাড় করে দিল, তোদের মরণও হয় না। আমার কি এখন মরার বয়স হয়েছে গো পুরো? মরার বয়স তো এখন তোমার, আমার তো এখন ভরা যৌবন। কত করে বললাম আমার বিয়ে করো, তা তো করলে না। তোমার বিয়ে করলে তোমার জমি জমা বাড়ি সব আমার হতো, আর তাহলে তুমি আমার ছাগলগুলোকে গাল পাড়তে পারতে না। ওরে হতচ্ছাড়ি, বলি তুই এখান থেকে যাবি না আমার মাথা খাবি? তুমি না হয় নাই করলে বুড়ো, তোমার নাতির সঙ্গে তোমার বিয়ে দিতে পারতে। অমন কথা মুখে আনবি যদি জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। ছাড়ো ছাড়ো, তোমার নাতিকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আরে 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 ছাড়, পড়ে যাবো যে। তোমার গাছের একটা কাঁচা আম পাকতে দেবে বুড়ো? কেন রে, এই গায়ে কি আর কারো ঘরে আম গাছ নেই নাকি? তা কেন থাকবে না, বিস্তর আছে। তবে কিন্তু তোমার গাছে এই কাঁচা মিঠে আম এই তলাটা দুটো নেই বুড়ো। বলছিস? দিতে পারি, তবে একটা কাজ করে দিতে হবে। পুকুর থেকে এক বালতি জল টুক করে নিয়ে আয়, তাহলে দেবো। আমি ছুটে যাব আর আসবো, এক্ষুনি যাচ্ছি। পাগলি মেয়ে, পারেও বটে। ওই দাঁড়িয়ে রাখ, ওই দাঁড়িয়ে রাখ। হ্যাঁ। আচ্ছা, টুক করে গিয়ে দুটো আম পেড়ে নিয়ে চলে যা। আচ্ছা। কিরে, কেমন আছিস? আরে হারু, তোর এখানে আসার সময় কানাইয়ের মেয়েটাকে দেখলাম, ভারী ডাগর হয়েছে রে, বড় মায়া লাগে রে। বাপটা এরকম হুট করে খুন হয়ে গেল। আমার তো আবার দয়াশ্বরী এসব দেখলে আবার সহ্য হয় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে তুই নাকি আজকে আমার ঘরে গিয়েছিলি, তোর বৌমা বললো, তা তুই তোর মত কিছু পরিবর্তন করলি নাকি রে? না কর্তা, আসলে কয়েকদিন হলো শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। জ্বর জ্বর ভাবটা কয়েকদিন ধরেই হচ্ছে। পুরনো বাতের ব্যথাটাও আবার বেড়েছে, তাই আমি ভাবলাম তুই বোধহয় তোর মত কিছু পাল্টালি। তোমার সেগুড়ে বালিকর্তা, এই জমি আমার প্রাণ। তোমার এই গুটি কয়েক টাকার জন্যে আমি আমার ওই বাপ মা মারা নাতিরে বাস্তুহারা করতে পারবো না। আরে বাবা, তোকে ওই বাস্তুচ্যুত করার কথা কে বললো? আমি তোকে যা টাকা পয়সা দেব তাতে তো 7 জন্ম চলে যাবে, তোর নাতিরও কোনো অসুবিধা হবে না। আর শোন শোন, তোর নাতি তো অ্যাক্টরটা বেশ ভালো করে, বুঝলি? আমার কলকাতা শহরে অনেকগুলো যাত্রা দলে বেশ ভালো যোগাযোগ আছে। কোনো যাত্রা দলে আমি তোর নাতিকে লাগিয়ে দেবো, বুঝলি? যদি ভালো অভিনয় করে তাহলে তো দেখতে হবে না, কলকাতা শহরে টাকা ওড়ে, তোর নাতির একেবারে পুয়া 12। আর শোন শোন হারু, সারা জীবন নিজের কথা ভাবিস না। তোর 3 কাল দিয়ে 1 কাল ঠেকেছে, এবার নাতির কথা একটু ভাব। হ্যাঁ, নাতির মুখ চা, বুঝলি? একটা কথা তোকে বলি হারু, এই দুনিয়ায় কেউ কারণ নয় রে, কেউ কারণ নয়। হরে কৃষ্ণ, এই দুনিয়ায় কে কার বলতো? তোমার অত কথায় কাজ নেই গো কর্তা। আমার নাতির ভালো মন্দ আমার চেয়ে তুমি ভালো বুঝবে। আমরা হলাম বাপ 14 পুরুষ, এ গাঁয়ের জমিদারের খাস লেঠেল। তাদের দান করা জমি আমি অত সহজে তোমারে দিয়ে দেবো? ভেবে দেখ, আমি তো কারোর উপকার বিনা পয়সায় করি না, তার পেছনে একটা স্বার্থ থাকে নাকি?
তুই ভাব, আরো কদিন ভাববার সময় নেই। আর সন্ধ্যেতে কাউকে পাঠিয়ে দিস, তোর বাতের আর জ্বরের ওষুধ দিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে। আরু, যা বললাম মাথায় রাখিস, তা নাহলে কিন্তু তোর সমূহ বিপদ, এটা মনে রাখিস, বুঝলি? সিনেমা পরিচালনা করা অত সহজ না, বুঝলি? তুই প্রথম থেকে যদি A to Z কাজ শিখতে থাকিস, যেমন ধর প্রথমে ক্যামেরা, এডিটিং। লেখক শ্যামল দত্ত কলকাতার একটি মুভি মেকিং ইনস্টিটিউটের পরিচালক। বর্তমানে একটি সিনেমা পরিচালনা করেছেন। ছবিটি ব্যর্থ হওয়ায় তার মানসিক চাপ বেড়েছে। এর ফলে খানিকটা ভেঙে পড়লেও স্ত্রীর আশাবাদী চিন্তাশীলতায় কিছুটা শান্তি ফিরে পেয়েছেন। স্বপ্ন দেখছেন নতুন করে, পরবর্তী ছবিতে নিজেকে মেলে ধরতে পারবেন। লেখক পরিচালক শ্যামল দত্তের স্ত্রী রীনা যুক্তিবাদী, আশাবাদী এবং বিচক্ষণ মহিলা। স্বামীর ব্যর্থতা বা সাফল্য সমান ভাগ করে নেন। দুক্ষেত্রেই স্বামীর পাশে থেকে তাকে যথাসাধ্য সহায়তা করেন। যদি তারে নাই চিনে গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে? জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে? জানি নে যদি
ছবিটা এভাবে মুখ থুবড়ে পড়বে এ আমি স্বপ্নেও কল্পনা করিনি। শোনো, এখন বাচ্চা ছেলেমেয়েরাই বেশি সিনেমা দেখে, তাই তোমার ছবির ওদের পছন্দ হবে কেন? কেন হবে না রিনা? আমার ছবির বিষয় সাধারণ মানুষের জীবন থেকে নেওয়া, তাহলে কেন কেন সে ছবি মানুষ দেখবে না? তোমার বোঝা উচিত যে মশলাদার ছবির দর্শক আর যুক্তিপূর্ণ ছবির দর্শক কিন্তু এক নয়। জানি জানি, সব জানি। একজন সৎ ফিল্ম মেকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে যেটাকে ঠিক মনে করছে, তার সঙ্গে সাধারণ মানুষ কেন কমিউনিকেট করতে পারছে না? কেন কেন রিনা? এখানেই তোমার ভুল। তুমি নিজের জায়গা থেকে কখনো সরবে না। আচ্ছা, তুমি কেন বোঝো না বলো তো যে এখন দর্শক তিন ধরনের। এক, যারা সাধারণ মানুষ, তারা যুক্তি তর্কের ধার ধারে না, সিনেমা হলে যায় শুধু মেন্টাল রিলিফ পেতে। দুই, স্কুল কলেজের ছেলেমেয়েরা। আর তিন, নিজেদের বুদ্ধিমান ভাবা মানুষ। আর এই তৃতীয় শ্রেণীর মানুষেরাই হচ্ছে তোমার ছবির দর্শক, যাদের সংখ্যা এ সমাজে সব থেকে কম। তাই তোমার ছবির চাহিদাও বাজারে সব থেকে কম। তার মানে তুমি আমাকে মশলাদার ছবি বানাতে বলছো? আমি তোমাকে কিছুই বোঝাতে চাইছি না, শুধু এইটুকু বলতে চাইছি যে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভাবো, অনেক কিছু ভাবতে চেও না। এর মানে আমি জেগে ঘুমোচ্ছি, তাই তো? আরে সামনে তো নির্বাচন, এবার নির্বাচনে খরচপাতি অনেক বেড়ে গিয়েছে, বুঝলি না? জিনিসপত্রের দাম তো আর সাধ্যের মধ্যে নেই। তা আমার একার পক্ষে সব খরচ করা সম্ভব হচ্ছে না, বুঝলে না? আমি ভাবছিলাম যে এই নির্বাচনের খরচ সবার মধ্যে একটু ভাগ বাটোয়ারা করে দেবো, যাতে আমার ওপর চাপ একটু কম পড়ে। বেশি না, ওই তোদের ওই পরিবার পিছু 5,000 টাকা করে দিলেই চলবে। বাবু, এবার ফসল ভালো হয়নি, কি করে যে দিন কাটাবো তাই ভেবে পাচ্ছি না। তার উপর আপনি এত টাকার বোঝা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন, আমরা তো না খেতে পেয়ে মরে যাবো। বাবু, গত 5 বছরে আমাদের অভাব অভিযোগ শোনার কেউ ছিল না। হ্যাঁ ঠিকই, আজকে যেই ভোট এসেছে অমনি হামলে পড়ে আমাদের পাশে পেতে চান। এই আবার কি কথা? আমি তো সারা বছর তুমি তোদের পাশেই থেকেছি। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। আমাদের বিপদে আপদে কখনো আপনাকে আমরা পাশে পাই। আপনি শুধু নিজের কথাই ভেবেছেন, আমাদের কথা একবারও না। তোদের যা ভাব প্রতীক দেখছি তাতে তো আমার অন্যরকম সন্দেহ হচ্ছে রে। বাবু, চিরদিন সবার সমান যায় না, আজ দিন এসেছে আমাদের। আর কতদিন আমাদের ভুল বুঝিয়ে রাখবেন বাবু? শোন শোন, তোরা অবুঝ হোস না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তোদের জন্য কি করা যায়। সামনে নির্বাচনে জিতলে তোদের আমি এসব অভাব অভিযোগ করার সুযোগই দেব না। বাজে কথা, তাহা মিথ্যে কথা। এবার ভোটে জিতলে আপনার টিকিট দেখাও আমরা পাবো না। শোনো তোমরা, ওই ডাক্তার গদাই সামন্তকে আর একটি ভোটও নয়, গদাই সামন্ত নিপাত যাক। পরিবর্তন হবে, পরিবর্তন চাই, পরিবর্তন হবে। ইঙ্গিত তো বিশেষ সুবিধার বলে মনে হচ্ছে না রে। হ্যাঁ বাবু, সবার মধ্যে একটা পরিবর্তনের হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবার বোধহয় আপনি খরচের খাতে গেলেন। চুপ পাঞ্চত, আমার খাবি, আমার পড়বি, আর আমার পেছনেই বাঁশ দিবি। কি করব বলুন বাবু, আমি হলাম গিরগিটির জাত, যখন যেদিকে সুবিধা বুঝি সেই দিকে রং পাল্টাই। ঠিক আছে হতভাগা,
আমিও দেখছি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তোর ভিটেতে যদি আমি ঘুঘু না চড়িয়েছি তো আমার নাম গদাই সামন্ত না, দেখে নিস। আরাম চাটা যত সব। অনেক কষ্ট দিয়েছ আমায়, নিজের বউটাকে পর্যন্ত তোমার কাছে পাঠাতে বাধ্য হয়েছি। আর না, এবার বদলা নেবার পালা। বদলা। কি ভাবছো? না, কিছু না। না বললেই হবে? তোমাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি কিছু ভাবছো। ভাবছি নতুন সূর্য ছবিটার কথা, আমার নিজের কেরিয়ারের কথা, তোমার কথাও। হঠাৎ এসব ভাবনা তোমার মনে আসছে কেন? কারণ আছে। আচ্ছা রিনা, একটা সত্যি কথা বলবে? মানে? মানে মানে আমাকে বিয়ে করে তুমি সত্যিই সুখী? হঠাৎ এ প্রশ্ন, তাও আবার এত বছর পর? কারণ আছে। আমি নিজেকে ঠিক মতন প্রতিষ্ঠা করতে পারিনি। এ জগতে যা পাওয়া উচিত ছিল তাও পাইনি। একটা মিথ্যে অহংকারে নিজেকে মুড়ে রেখেছিলাম। সঙ্গে সঙ্গে তোমাকেও বঞ্চিত করলাম। তুমি এসব কথা ভেবে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি তো চেষ্টার কোনো ত্রুটি করোনি। তোমার ছবি চলেনি সেটা আলাদা কথা, দর্শকেরা হয়তো তোমার ছবির ভাবনাটা বুঝতে পারেনি, কিন্তু সমালোচকেরা তারা তো তোমার ছবির প্রশংসা করেছে। এটাও তো তোমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট, তাই না বলো? জানি, সমালোচকদের প্রশংসা সত্ত্বেও আলটিমেট ছবিটা কিন্তু চলেনি রিনা। ঠিক বলেছ, তবে এটা ভুলে যেও না, পৃথিবীর অনেক বিখ্যাত পরিচালকের ছবি কিন্তু দর্শকেরা গ্রহণ করেনি। তাই বলে কি সেই ছবিগুলোকে তুমি ছোট করবে? ঠিক ঠিক বলেছ তুমি। তোমার নিজের ওপর কনফিডেন্স আছে। আমি তোমাকে বলছি, তোমার আগামী যে ছবিটা সেটা দেখো, ঠিক চলবে। আমি তোমাকে বলছি, বিশ্বাস করো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বিকেল গড়িয়ে সন্ধে হতে লাগলো, এবার তোমার জব বন্ধ করো। যাও গে যাও, চেম্বারে যাও। যাচ্ছি তো। আমার কতদিনের স্বাদ ছিল একটা সীতা হার গড়াবো, সে স্বাদও আর পূর্ণ হলো না। হবে হবে, সব হবে গিন্নি। সীতা হার হবে, ঝুমকো কানের দুল হবে, হাতে মকর মুখ পালা হবে, সব হবে। গুষ্টির পিন্ডি হবে। কবে থেকে এক ভাঙাড়ি কর বাজিয়েই চলেছে। এত চড়ছো কেন গিন্নি, চড়ছো কেন? চড়ছি কি আর সাদে? আমার পোড়া কপাল, তাই চড়ছি। এ দুনিয়ায় কে কার গিন্নি, কে কার? তুমি যে আমার নাও আমি তা বিলক্ষণে জানি। এবারে জব বন্ধ করো, চেম্বারে যাও। আর কটা দীর্ঘ গিন্নি, হারুকে একটা নতুন টোপ দিয়েছি। অত ভাঙা যদি টোপটা গিলে ফেলে তাহলে আর চিন্তা নেই, একেবারে কেল্লা ফতে। মা, মা গো মা, টোপটা এবার লাগিয়ে দাও মা, তোমায় আমি জোড়া পাঠা পুজো দেব। টোপটা লাগিয়ে দাও মা, আমি তোমায় জোড়া পাঠা পুজো দেবো। জোড়া পাঠার দাম কত জানো? জোড়া পাঠা পুজো দেবে
হ্যাঁ সারা টাকা আসতে না আসতেই খরচের চিন্তা। মানে জোড়াপাটা পুজো দেবো, মামার বাড়ি। আরে বাবা, মায়ের কাছে মানত বদলাও, বলো জোড়া চাল কুমড়ো বা ওই জোড়া বাতাসা পুজো দেবো, জোড়াপাটা পুজো দেবো। জোড়াপাঠার দাম যা, জোড়াপাটা পুজো দেবো। চত সব মরণ দশা, সাত কুলে কেউ নেই, মরলে মুখে আগুন দেওয়ার সন্তান নেই, খালি কিপটে মুখ। বাপের জন্য কেউ শুনেছে কালী ঠাকুরকে নাকি ছোড়া বাতাসা? গল্প অনুযায়ী ছবিটার যা বিষয়, তাতে পপা স্টুডিওতে শ্যুট না করে যদি আউটডোর লোকেশনে করি, তাহলে কিন্তু ছবিটার একটা অন্য মাত্রা পাবে। বুঝতে পেরেছিস? তুই কি বলিস? আমি কি বলবো, যেটা ভালো মনে হবে তাই কর। হ্যাঁ, আমি চাই যে একটা আফটারঅল ফিল্মটার একটা গুড রেজাল্ট। তা ঠিক, তবে একটা কথা কি জানিস, আউটডোরে কাজ করলে ছবিটার যা গেটা, তাতে কিন্তু কষ্ট একটু বাড়বে। বাড়ু, ছবিটা যদি হিট হয় তাহলে তো কোনো ব্যাপারই না। আমি একটা লোকেশনের কথা বাবুর মুখে শুনেছিলাম। বাবুকে একবার ফোন করে দেখি, যদি স্পটটা দেখে আসা যায় তাহলে খুব ভালো হয়। তুই যাবি? যদি ফ্রি থাকি যাব। ঠিক আছে, আমি তাহলে বাবুকে একটা ফোন করি। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ বাবু, বলছি তুই একটা লোকেশনের কথা বলেছিলি না? হ্যাঁ হ্যাঁ আছে, ফেজারগঞ্জ থেকে যেতে হয়। হ্যাঁ, 10 মাইল বলে একটা জায়গা। তা ওই স্পটটা দেখতে যাওয়া যাবে? যে কোনো দিন যাও তুমি। আমি তোমাকে বুঝিয়ে দেবো কিভাবে যাবে। হ্যাঁ, সেটা তুই যেটা ভালো মনে করবি সেভাবে দেখে শুনে নিয়ে ব্যাপারটা করতে হবে। তুই তাহলে একটা কাজ কর, তুই একটা ছবির লোকেশন হিসেবে দারুণ যাবে। আমি নিজে ওখানে কাজ করেছি। তুই একটা ডেট। গ্রামের মানুষগুলো দূর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দাদা, তুমি যেভাবে বলবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ বাবু, নেক্সট উইকেই একটা দিন স্থির করবে। ওকে, আজকে তাহলে আমি আসি, কি বলিস? আর তোর সঙ্গে পরে কথা বলে নেবো ফোনে। ওকে, বাই। আর একটাও সুযোগ নয়, ওই জানোয়ারটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। হ্যাঁ, তপতি ঠিকই বলেছে, আমরা সবাই মিলে গদাই সামন্তর বিরুদ্ধে লড়াই করব। গণেশদা, তুমি বলছো এ কথা? তুমি তো এতদিন ওরই গোলামি করে এলে, আজকে হঠাৎ উল্টো সুর গাইছো? দেখ, কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে। আমি সেই ঠেকে শিখেছি। না না, তোমাকে বিশ্বাস নেই গণেশদা। তুমি আগেও অনেকবার বাবুর বিরুদ্ধে যাবে বলে আমাদের ঠকিয়েছো। বিশ্বাস কর, আমি আর অমন করব না। ঠিক আছে ঠিক আছে, তবে একটা কথা, আমরা যে জোটবদ্ধ হচ্ছি সেটা কিন্তু ওই শয়তানটাকে জানানো যাবে না। অনন্ত কথাটা ঠিক বলেছে। বাবু যদি কথাটা একবার জানতে পারে না, তাহলে কিন্তু বাবু আমাদের কাউকে না কাউ ঠিক কিনে নেবে। হ্যাঁ, এবার আমাদের প্রধান কাজ বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝানো। কেন তারা আমাদের পক্ষে থাকবে, কেন আমরা পরিবর্তন চাই। হ্যাঁ, আমাদের অর্থবল কম, কিন্তু ইচ্ছা শক্তি তো নিভে যায়নি। শুধুমাত্র মনের জোরকে সম্বল করে লড়ে যাব ওই জানোয়ারটার বিরুদ্ধে। সম্ভব নয়। শুধু মনের জোরকে সম্বল করে ওই গদাই সামন্তর বিরুদ্ধে লড়াই করা যায় না। এর জন্য চাই জনবল আর চাই অর্থ। গণেশদা ঠিকই বলেছে, আমাদের সাধ্য মতন অর্থ জোগাড় করতেই হবে। চল, আমরা এবার শপথ নিই
গ্রাম থেকে ওই দুর্নীতি পরায়ণ গদাই সামন্তকে উৎখাত করতেই হবে। হ্যাঁ, ওর অন্যায় আচরণকে উচিত শিক্ষা দিতেই হবে। উচিত শিক্ষা দিতেই হবে। শুনলাম জায়গাটা দারুণ, যদি পছন্দ হয় তাহলে সামনের মাসেই শুটিং শুরু করব। তুই কি বলিস? আমি আর কি বলবো? না মানে মানিটারিলি তোর কোনো প্রবলেম নেই তো? না না না, তুই বড় যারা কাজ কর, ডেট ফিক্স কর। বাহ, মেয়েটাকে তো দেখতে বেশ রে। সত্যি বাবা, তুই পারিসও বটে। রতন, আস্তে আস্তে চল, মালটার পেছন পেছন চল, কত যায় একবার দেখি। দরকার নেই, চল চল হোটেলে চল। আসুন আসুন স্যার, অনেকদিন বাদে এলেন। অনেকদিন বাদে কোথায়, মাঝে মাঝেই তো আসি। আপনার রুম রেডি আছে, তিনতলায়, একেবারে সিসাইড, কোনো রকম অসুবিধা হবে না স্যার। ঠিক আছে, চল তাহলে। আপনারা জানেন, আপনাদের লাগেজ আমি পাঠিয়ে দিই। আচ্ছা, আপনি একটু পরে আমাদের সঙ্গে উপরে একটু দেখা করবেন তো, একটু কথা আছে। অবশ্যই অবশ্যই স্যার। কালু, স্যারেদের লাগেজগুলো ঘরে পাঠিয়ে দে। তোরা সব কেমন আছিস? ভালো তো? আপনি আর ভালো থাকতে দিলেন কই? কেন রে, আমি আবার কি করলাম? হ্যাঁ, কি করলেন আপনি জানেন না? আপনি কি করেছেন? দেখ, সমাজে টিকে থাকতে গেলে অনেক কিছু পরিবেশের সঙ্গে মানাতে হয়, বুঝলি? হ্যাঁ, তুই কি বলিস বল? আমি এখন কিছুই বলবো না, যা বলার সময় মতো বলবো। তুই এখন তেলে বেগুনে হয়ে আছিস, বুঝলি না? এখন থাক, পরে তোর সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করবো, বুঝলি? হ্যাঁ, এখন আমি চলি, কেমন? ভালো আছিস তো তুই? হ্যাঁ, ভালো তো থাকবোই, তবে এবার তুমি কতটা ভালো থাকবে তা জানি না। কেন রে, কি হয়েছে? এবার ভোটে কোমর বেঁধে নামবো, বজ্জাতটাকে না হারাতেই হবে। ওকে কিন্তু হারানো এত সহজ না, জানি, তবে মনে যদি ইচ্ছে থাকে তাহলে সব সম্ভব। তা সম্ভব? তুই বল, ওই বজ্জাতটা আমাদের গাটাকে একেবারে তছনছ করে দিচ্ছে না। অনেক সহ্য করেছি, বাট আর নয়, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। তুই তো দেখছি গদাই সামন্তের বিরুদ্ধে একেবারে আধা ছোলা খেয়ে নিয়েছিস। হ্যাঁ, ওই বজ্জাতটা আমার সংসারটাকে একেবারে টুকরো টুকরো করে দিয়েছে। আমি ওকে ছাড়বো না। পদ্ম, পদ্মপরীর দিদি। ছোটবেলায় বাবা মা হারানো ছোট বোনকে পদ্ম কখনো বুঝতে দেয়নি তাঁদের অভাব। এই আটপৌরে বুদ্ধিমতী মেয়েটি বিসর্জন দিয়েছে তার সংসার করার শখ, শাঁখা সিঁদুরের স্বপ্ন। তার একটাই প্রচেষ্টা, বোন পরীর স্বপ্নকে সার্থক করে তোলা। এই দিদি, তুই কি আমার বইগুলো তুলে রেখেছিস?
সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ালে চলবে? বড় হচ্ছিস, ঘরের কাজে কর্মে একটু মন দে। ধুর, আমার সব ভালোই লাগে না। তা বললে চলবে কেন? কেন চলবে না শুনি? বিয়ের পর পরের ঘরে গিয়ে কথা শোনাবি? সবাই বলবে দিদি বোনকে কাজ শেখায়নি। ধুর, আমি বিয়েই করব না। ও মা, সে আবার কি কথা? মেয়ে মানুষ, বিয়ে না করলে চলবে কেন? তাহলে তুই করিসনি কেন? সে অনেক কথা, তোকে শুনতে হবে না। কি কথা বল না শুনি। তখন তুই অনেক ছোট ছিলিস, বাবা মা দুজনেই আমাদের ছেড়ে চলে যান। সে সময় যদি আমি বিয়ে করে নিতাম, তোকে মানুষ করতো কে? তাহলে এখন কর। এখন আর সম্ভব নয়। কেন সম্ভব নয়? এখনো তো তুই কত সুন্দর দেখতে। বাজে কথা ছাড়, তুই পড়াশোনা ঠিকঠাক করছিস তো? জানিস পরি, আমার বড় স্বাদ ছিল লেখাপড়া শিখব। সংসারের চাপে সে স্বাদ আর পূর্ণ হয়নি। তুই পড়াশোনা শিখে বড় হলে আমার সে স্বাদ পূর্ণ হবে। গানের ঝর্ণা তলায় তুমি সাঁঝের বেলায় এলে, ঝর্ণা তলায় দাও 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 আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে, গানের ঝর্ণা তলায়। যিশুর গোপন গুহা হতে ছুটে আসে অকুল স্রোতে, যিশুর গোপন গুহা হতে ছুটে আসে অকুল স্রোতে, কান্না সাগর পানে যে যায় যায়
প্রযোজক সব্যসাচী চ্যাটার্জি। সত্যি তার দুহাত একসাথে চলে অত্যন্ত দক্ষতার সঙ্গে। একটি বাগায় টাকা, অন্যটি মেয়ে মানুষ। পেশা ও নেশা তার মিলেমিশে একাকার। মানবিকতা তার কাছে নিতান্ত মূল্যহীন একটি শব্দ মাত্র। এইটুকু হাঁটতেই কেমন হাঁপিয়ে গেছি দেখেছিস? আরে বয়সটাকে তো আর অস্বীকার করতে পারি না, যতই চুলে রং মাখি না কেন। সত্যি তাই। এই কেউ আছো? একটা জলের বোতল দেখি না। তা বাবুরা কি কলকাতা থেকে? হ্যাঁ, কলকাতা থেকে। বেড়াতে? না না, বেড়াতে না, শুটিং এর লোকেশন দেখি। শুটিং মানে সিনেমা? হ্যাঁ, এই তোমাদের এখানে কাউকে পাওয়া যাবে? আমাদের এই গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ, পড়ি। তাই পড়ি, কি বল? বাবুদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাবি? তোর তো দেখছি বৃহস্পতি তুঙ্গেরই। শুধু বৃহস্পতি নয় বস, শুক্র। বাবুরা না সিনেমা শুটিং করবে। কি সিনেমা শুটিং? আমি এক্ষুনি সারা গ্রামটা ঘুরে দেখাচ্ছি। চলুন বাবু। একদম সত্যি, তোমাকে তো দারুণ দেখতে। জানেন তো বাবু, ছোটবেলা থেকে সিনেমা করার আমার জীবনে একটা স্বপ্ন। স্বপ্ন সফল হবে, আমি তোমাকে শিখিয়ে নেব। আমার কেমন যেন খুব উত্তেজনা হচ্ছে বাবু। কাজটা ঠিক করছে। একটা গ্রাম্য সরল সাদা মেয়ের বিশ্বাস ভঙ্গ করতে চাইছে, এটা ঠিক না। ওকে বোঝাতে হবে। বাবুরা খুব ভালো, তাই না রে? হ্যাঁ, খুব ভালো। জানিস তো, আমাকে ওরা বলেছে আমাকে ওদের সিনেমার সুযোগ করে দেবে। বেশি আশা করা ভালো নয় পরি। দিদি তুই বল, আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম না? স্বপ্ন আর বাস্তব এক নয় পরি। আচ্ছা দিদি, আমাদের কি কোনো স্বপ্ন কখনো পূরণ হবে না? তা কেন? তবে সে স্বপ্ন আশা যেন আকাশ ছোঁয়া না হয়। তোর কপাল তো দেখছি সোনায় সোহাগা। ফালতু কথা বলিস না তো। ফালতু? মেয়েটা তো তোর কথায় বেশ ভিজে গেছে। যাই হোক, অন্তত এখানে এসে তোর মুডটা একটু ভালো হলো, এই আর কি। স্যার? হ্যাঁ বলো। কবে থেকে তাহলে শুটিং আরম্ভ করছেন? শুটিং সামনের মাসে 24-এ আরম্ভ করবো ভাবছি। আমাদের হোটেলে উঠবেন তো? এখন অব্দি তো সেরকম ইচ্ছেই আছে। এই আবার কি কথা স্যার? আমাদের এখানে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? তা ঠিক হচ্ছে না, তবে
একটা অন্য সমস্যা আছে। বলুন না, আমি সমাধানের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি পারবেন? কেন স্যার, আই অ্যাম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। কি করতে হবে বলুন, জলদি সলিউশন বের করে দিচ্ছি। বলেন কি মশাই, আপনি তো একেবারে ম্যাজিশিয়ান। ঠিক আছে, আপনি এখন আসুন। কিরে পদ্ম, কেমন আছিস? ভালো বাবু। তোর দোকান কেমন চলছে রে? এই আপনার আশীর্বাদে ভালোই চলছে। বেশ কথা শিখেছিস। তা যে কারণে তোর কাছে আসা, বুঝলি না? থাকবে কেন, বলুন না বাবু, কি বলতে এসেছেন? বলি তোর বোনটা তো বেশ ডাগর হয়ে উঠেছে, ওকে আর কতদিন ঘরে বসে রাখবি? এবার একটা বিয়ে থাকা দেবার ব্যবস্থা কর। আমাদের ঘরে কি বিয়ে বললেই বিয়ে বাবু? অনেক চিন্তা ভাবনা করে তারপর। তা তোর সমস্যাটা কোথায়? একটাই সমস্যা বাবু, টাকা। ঠিক আছে, তা সেই টাকার জোগান যদি আমি দিই তাহলে? আপনি? আজ কোন দিকে সূর্য উঠলো? কেন রে? না, আপনি যা বললেন তাই ভাবলুম। মস্করা করছিস? কর মস্করা কর। তবে আমার কিন্তু একটা প্রস্তাব আছে, যে বুঝছিস, তুই যদি তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিই তাহলে তোর রদ দেখা কলাবা তুই সাঙ্গ হবে, বুঝছিস? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে বাবু? কেন মাথা খারাপ হবে কেন? মাথা তো ঠিক জায়গাতেই আছে, তবে মনের জ্বালাটা একটু বেড়েছে, বুঝলি কি না? তা হয় না বাবু, এ কথা মনে আনাও পাপ। কেন পাপ কেন? বয়সটা কোনো বাধা নয় রে, কোনটা হলো আসল। শোন, এখন তোকে কিছু বলতে হবে না, কদিন ভাবনা চিন্তা করার সময় নেই, তারপর পরে ভেবে চিন্তে যা হোক বলবি, বুঝলি? এখন আমি আসি রে, কেমন? আসি কেমন, বুঝলি? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখনো রস একেবারে উতলে উঠছে। ঘাটের মরা বুড়ো। কি গো, কথা বলবে না? রাগ করেছো? কাল এলে না কেন? ও কাল, জানো তো একটা কাণ্ড ঘটেছে। আমাদের গায়ে শহর থেকে দুজন বাবু এসেছে শুটিং করবে বলে। ওদেরই তো কাল সারা গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ও, বাবুদের পেয়ে আমায় ভুলে গেলে? না গো না, জানো তো বাবুরা বলেছে ওরা ওদের সিনেমায় সুযোগ করিয়ে দেবে। আর তুমি তো জানো এটা আমার ছোটবেলাকার স্বপ্ন।
এটা আমি কিছুতেই হারাতে পারবো না। দেখো পরি, এই জগতের লোকজনকে বিশ্বাস হয় না। এরা সব রকমের খারাপ কাজ করতে পারে। নিজেদের স্বার্থে ওরা যদি তোমার না পড়ি না, তোমায় অভিনয় করতে হবে না। তুমি শুধু শুধুই ভাবছো। তোমার পরি তোমারই থাকবে। কি রে, কি ভাবছিস? না কিছু না তো। কিছু না বললেই হলো, বল না কি ভাবছিস। ভাবছি বাবুদের কথা। অত ভাবিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। একদম সত্যি, তোমাকে তো দারুণ দেখতে। এরপর ক্যামেরায় যা লাগবে না, একদম ঝাক্কাস। অভিনয়টা যদি ঠিকঠাক করে দিতে পারো, তাহলে তো সোনায় সোহাগা। টালিগঞ্জের এক নম্বর নায়িকা। তোমার কি মনে হয় পরীকে অভিনয় শেখালে ও সিনেমায় অভিনয় করতে পারবে? হ্যাঁ বাবু, আমার মনে হচ্ছে ও ঠিক পারবে। ওর ছোটবেলা থেকে ওর নিজেকে সেভাবেই প্রস্তুত করেছে। এমনকি নাচ গান সব কিছু শিখেছে। লেখাপড়াতেও খুব ভালো। আর এমনকি চুলে রং করবে বলে শহর থেকে লোক পাঠিয়ে চুলের রঙও আনিয়েছে। ঠিক আছে, আমি ওকে আশ্বাস দিয়েছি, দেখা যাক কতদূর কি করতে পারি। আমরা কিন্তু স্বপ্ন দেখছি বাবু, পরি একদিন খুব বড় অভিনেত্রী হবে। এত আড়ষ্ট কেন? ভয় নেই। কোনো অসুবিধা হবে না। আরে সিনেমায় অভিনয় করতে গেলে অনেক কিছু সঙ্গে মানিয়ে নিতে হবে। কিন্তু বাবু আমি এভাবে কেউ চায় না, কেউ চায় না। কিন্তু পরিস্থিতি বাধ্য করে। এ হয় না বাবু, আমি এভাবে অভিনয় করতে চাই না। ন্যাকামি করো না, ন্যাকামি আমার একদম বরদাস্ত হয় না, ন্যাকামি আমার একদম বরদাস্ত হয় না। স্যার, আগামী মাসে 14ই মার্চ আসছেন তো? এখন অবধি তো সেরকম ইচ্ছেই আছে। আপনাদের কটা ঘর লাগবে, জানালে বুক করে রাখবো স্যার। ঠিক আছে, আমি কয়েকদিন আগে আপনাকে ফোন করে দেবো, আপনি সেই মতন ব্যবস্থা করবেন। ওকে ওকে স্যার।
কোথায় চললি? বাবা, মৌন কেন? পোষা হয়েছে? আমি তো তোমার কোনো পাকা ধানে বই দিইনি শোনা। দেখো কাণ্ড! আরে আমি কি একাই কথা বলে যাব? তুমি কোনো কথা বলবে না? আমাকে যেতে দিন। এখন অব্দি তো আমি তোমাকে কোনো বন্ধনেই বাঁধিনি শোনা। তুমি তো হচ্ছে মুক্ত বিহঙ্গ, টানা মেলে যেদিকে ইচ্ছে উড়ে যাও। আর ছেলের সাথে প্রেম হচ্ছে আমারই চোখের সামনে। ঠিক আছে, আমিও দেখবো কত ধানে কত চাল। একটাতে পোষাচ্ছে না মানে? মানে তো খুব সহজে ছোকরা। একদিকে প্রেমিকা, অন্যদিকে তার সখা। বুঝলাম না। না বোঝারই কথা। সবটা যদি বুঝতে তাহলে তো কোনো অসুবিধাই হতো না গো। হেয়ালি ছেড়ে সোজা কথাটা বলবেন? অবশ্যই বলবো, অবশ্যই বলবো। শোনো হে ছোকরা, খোলা জলে মাছ ধরতে এসো না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, বুঝেছো? এই কথাটা মাথায় রেখো, এই কথাটা মাথায় রেখো। বরযাত্রা কি বললো বলতো? কিছুই তো বুঝলাম না। আমিও তাই। যাকগে, বল পরীর কি হয়েছে সেটা বল। সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ এত মনমরা হয়ে গেল কেন? তুই তো জিজ্ঞাসা করিসনি? কোনো কথারই তো উত্তর দিচ্ছে না। সে কি? চল তো দেখে আসি পরীর কি হয়েছে, চল। তোমার সাথে একটা কথা ছিল। বস, বল কি বলবি। তুমি পরীর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছো? হ্যাঁ। কি হয়েছে বলো তো ওর? সেটাই তো বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, শহরের বাবুরা নিশ্চয়ই ওর মনে খুব আঘাত দিয়েছে। না না, বাবুরা খুব ভালো। তুমি কতটা চেনো ওদের? ওরা পারে না এমন কোনো কাজ নেই। অমন কথা বলিস না। আমি তো আমার জীবনটাকে যেমন তেমন করে কাটিয়েই দিয়েছি। মনে বড় স্বাদ পরি যেন সুখে থাকে। ওর কিছু হলে তুমি যাই বলো আর তাই বলো, আমার মনে কিন্তু বড় কু গাইছে। গেল কোথায় মেয়েটা? একটু দেখবি? আজকে তো স্কুলেও যায়নি। খুঁজে দেখবি একবার? দেখছি। তপতি যা বলল তা যদি সত্যি হয়, তাহলে এবার হলো তো? এখন তোকে কে বাঁচাবে? তুই এত অবুঝ পড়ি, বাবুদেরকে তুই চিনতে পারলি না? কি রে, চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। ওরা আর ফিরে
পালিয়েছে। শোন, তোর আর গ্রামে থাকা যাবে না। জানাজানি হয়ে গেলে গ্রামের মানুষ তোকে আস্ত রাখবে না। বাবুরা পালিয়েছে, তুইও পালা। আমি কোথাও যাব না। দেখবি বাবুরা একদিন ঠিক আসবে আমার কাছে। বাজে কথা বলিস না। একটা ভুল করেছিস, আরেকটা ভুল করতে যাস না। ভালো চাস তো পালা। আমি কোথাও যাব না। দেখবি বাবুরা একদিন ঠিক আসবে আমার কাছে। হ্যাঁ বল। হ্যাঁ কি ভাবলি, বকখালি যাবি না অন্য কোথাও লোকেশন দেখবো? না না না, এখানেই সেট তৈরি কর। তাহলে মেয়েটাকে মিথ্যে প্রতিশ্রুতি দিলি কেন? ছাড় তো প্রতিশ্রুতি, ওরকম প্রতিশ্রুতি জীবনে কত দিয়েছি। কাজটা কিন্তু ঠিক করলি না সত্য। একটা নিষ্পাপ মেয়ের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলার কি দরকার ছিল? তুই কি দাতা কর্ণ? আমাকে উপদেশ না দিয়ে বরঞ্চ নিজের ছবিটা ভালোভাবে তৈরি কর, তাহলে পরেরটাই কিন্তু তুই বাদ। আন্ডারস্ট্যান্ড? রাখ। এত নিচে নেমে গেছে। ছি। পরি, যা হয়েছে তা মনে রেখে ভেঙে পড়ছো কেন? আমি তো এখনো তোমায় ভালোবাসি। যাই হয়ে থাক সব ভুলে যাও। আমাদের জগৎটাকে আবার নতুন করে তৈরি করি, যেখানে আমরা দুজন ছাড়া কেউ থাকবে না। না গো, তার হয় না। তুমি আমাকে অনেক বারণ করেছো, কিন্তু আমি শুনিনি। আমি চাই না যে আমার নষ্ট হয়ে যাওয়া মনটাকে তুমি তোমার নিজের করো। শোনো, আমরা এই গাঁ ছেড়ে চলে যাব অন্য কোথাও, যেখানে আমাদের কেউ চিনবেন না। সেখানে শুধু তুমি আর আমি। আমরা নতুন করে ঘর বাঁধবো, আমাদের স্বপ্ন আশা সব সঙ্গী করে। পরি শোনো, শোনো পরি, পরি শোনো। সমস্ত দিক বিবেচনা করে আমি যা দেখলাম তাতে বাবুরা পরীকে ছবিতে অভিনয় করার সুযোগ দেবে বলে ওকে প্রলোভন দেখিয়ে ওর সঙ্গে অসৎকর্ম করেছে ঠিকই, কিন্তু কিন্তু এই বিষয়ে মূল অভিযুক্ত হচ্ছে পরী। ওর কখনোই উচিত হয়নি বাবুদের প্রলোভনে পা দেওয়া, ঠিক তাই তো? তাই আমি সমস্ত দিক বিবেচনা করে এক্ষেত্রে পরীকেই দোষী সাব্যস্ত করলাম। আজ থেকে ওর ধোপা নাপিত সব বন্ধ। গায়ের কোনো মানুষ আর ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। এ কি? এ তো লঘু পাপে গুরুদণ্ড। কি বলছিস তুই? তুই আমার সঙ্গে মুখে মুখে চপা করছিস?
শোনো, গাঁয়ের কেউ পরীর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। যদি কেউ পরীর সঙ্গে যোগাযোগ রাখে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই সাজা মেনে নেওয়া যায় না। কেন 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 মেনে নেওয়া যায় না? ওর অল্প বয়স, একটা ভুল করে ফেলেছে, তার জন্য এত বড় শাস্তি? হ্যাঁ, তপতি ঠিকই বলেছে। আমি মানছি পরি হয়তো ভুল করেছে, কিন্তু ওকে একটা সুযোগ তো দেওয়া উচিত। তুই তো ওকে ভালোবাসতিস, তাই না? হ্যাঁ, সবকিছু জানার পর পারবি ওকে বিয়ে করতে? হ্যাঁ, পরি রাজি থাকলে আমি প্রস্তুত। তোর প্রস্তাবে রাজি আছিস? কেন কেন রাজি নও পরি? আমি তো এখনো তোমায় ভালোবাসি। এসব ন্যাকামি শুনতে আর ভালো লাগছে না। আজকের সভা এখানেই সমাপ্ত, বুঝেছো? এখন তোদেরকে বাঁচায় দেখবো, তোদেরকে বাঁচায় আমি দেখবো। মানুষ না পশু? আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম। মানে? তোর ছবিটা আমি করছি। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। আর ইউ ম্যাড? না, বাস্তব বুদ্ধি আমার যথেষ্টই রয়েছে, তার উপর দাঁড়িয়ে আমি ডিসিশনটা নিলাম। তাহলে কি আজ থেকে আমি ধরে নেবো যে তোর আমার সম্পর্কটা এখানেই এন্ড? তোর ভাবনার উপর তো আমি হস্তক্ষেপ করতে পারি না, তুই তোর মতন করে ভাববি। তোকে একটা কথা আমি বলি, তুই একটা গ্রাম্য চাষা মেয়ের জন্য নিজের এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করছিস। আর একবার ভেবে দেখ। আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। ওকে বাই। বিড়াল বলে মাছ খাবো, তো আর তুলসী পাতা। কিরে, কেমন আছিস? হ্যাঁ, পরীর কথা ভাবছিস? পরী কিন্তু বেশ ভালোই আছে। ভালোই হলো তোর সঙ্গে দেখা হয়ে। আমি ভাবছিলাম তুই তো এখন ঘরে একাই আছিস, রাত্রে যদি একবার তোর ঘরে আসি অসুবিধা হবে? কি হলো? হ্যাঁ, কিছু না। তাহলে এরকম ভাবে চিৎকার করে উঠলে যে? রিনা, আমি একটা অন্যায় করেছি। অন্যায়? হ্যাঁ, তোমাকে না বলা অবধি আমি কিছুতেই শান্তি পাচ্ছি না, জানো? চলুন বাবু।
সত্যি তোমাকে তো দারুণ দেখতে। জানেন তো বাবু, ছোটবেলা থেকে সিনেমা করা আমার জীবনে একটা স্বপ্ন। স্বপ্ন সফল হবে, আমি তোমাকে শিখিয়ে নেব। খুব উত্তেজনা হচ্ছে বাবু। হয় না বাবু, আমি এভাবে অভিনয় করতে চাই না। ন্যাকামি করো না। এবার হলো তো? এখন তোকে কে বাঁচাবে? তুই এত অবুঝ পড়ি, বাবুদেরকে তুই চিনতে পারলি না? মেয়েটাকে তুমি কলকাতায় নিয়ে এসো, আমরা ওর স্বপ্ন পূরণ করব। সত্যি বলছো? সত্যি বলছি। তোমার বুকের মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে যাচ্ছে, তাই না? সত্যি তাই। যতক্ষণ এই ঝড় থামাতে পারছি ততক্ষণ আমার নিস্তার নেই। এখন শুয়ে পড়ো, কাল সকালে মেয়েটাকে তুমি আনতে যাবে, ঠিক আছে? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর পেলাম না। কি উত্তর দেব? তুমি কিন্তু তোমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে পারো না, তোমার কোনো অধিকার নেই। তুমি কেন বুঝতে চাইছো না আকাশ? কি বুঝবো? কি বুঝবো? আমি তোমাকে ভালোবাসি, দুজনে বিয়ে করে সংসার করব, ব্যাস। সেটা আর কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? আমি বিয়ে করলে পরীকে কে মানুষ করবে? তাই পরীর ভবিষ্যতের কথা ভেবে এই মুহূর্তে আমি দায়িত্ব নেব। আমি তোমায় কথা দিচ্ছি, পরীর সমস্ত দায়িত্ব আমার। আবেগে গা ভাসিও না আকাশ। একে আমাকে নিয়ে তোমার বাড়ির লোকজন গন্ডগোল করছে, তার উপর পরী। আমরা এখান থেকে চলে যাব, অন্য কোথাও গিয়ে ঘর বাঁধবো। সত্যি তুমি অবুঝের মতো কথা বলছো। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, আমায় ভুলে যাও। এই তোমার শেষ কথা? ঠিক আছে। এবার হলো তো? এখন তোকে কে বাঁচাবে?
তুই এত অবুঝ পড়ি, বাবুদেরকে তুই চিনতে পারলি না? কি রে, চুপ করে আছিস কেন? আমার প্রশ্নের উত্তর দে। পরীর কথা ভাবছিস? ভাবিস না, ও একদিন ঠিক তোর কাছে ফিরে আসবে। কাঁদিস না মা, তুই যদি ভেঙে পড়িস ওর কথা কে ভাববে বলতো? ওর অবস্থাটা একবার বোঝার চেষ্টা কর, মনটাকে শক্ত কর মা। হ্যাঁ গা, সাত সকালে আমার মুখটা ভেটকি মাছের মতো করে রেখেছো কেন? করে রেখেছি কি আর সাধে, অনেক জ্বালায় করে রেখেছি। জ্বালা? তোমার আবার জ্বালা কিসে? তুমি তো অন্যের মনে জ্বালা ধরাও। দেখো মেলা ফ্যাচর ফ্যাচর করো না তো গিন্নি, আমার এখন মেজাজ ঠিক নেই। ভারী আমার পুরো মেজাজ রে, ঘরের মধ্যেই যত হম্বি তম্বি। দেখো গিন্নি, আমাকে একটু একা থাকতে দাও তো। কেন, কি হয়েছে? খোলসা করে বলবে তো। হানিফ মিয়ার ছেলেটা শহর থেকে দু কলম লেখাপড়া শিখে এসে গায়ের মানুষের মধ্যে লেখাপড়া শেখার হিড়িক তুলছে। তাতে তোমার কি? ওরে মূর্খ, তাতেই তো আমার সমস্যা। গায়ের মানুষ যদি লেখাপড়া শিখে যায় তাহলে তারা আমার সব চালাকি ধরে ফেলবে। তখন তারা আমার আর বসতটা স্বীকার করবে না, ফোঁস করে উঠবে, বুঝছিস? তাহলে এখন কি করবে? সেটাই তো ভাবছি, কিছু একটা করতে হবে, দেখি কি করা যায়। হ্যাঁ গা, তোমাকে দেখে আমার খুব ভয় করছে। তোমার কিছু হবে না তো? এই মুহূর্তে সে ভয় নেই গিন্নি, তবে ভবিষ্যতের কথা বলতে পারি না। পরিবর্তনের হাওয়ায় গদাই সামন্ত ধ্বজা উড়ে না যা, তৈরি থেকো গিন্নি। কেমন আছিস? কিরে, কথা বলবি না? রাগ করেছিস? আমি কি করব বল, আমি তো তোর ভালোই চেয়েছিলাম। তোর দিদি সে তো শুনলো না আমার কথা। আমি কত করে বললাম, ওরে পদ্ম তোর বোনের সঙ্গে আমার বিয়ে দি, তোর বোনের সঙ্গে আমার বিয়ে দি, সুখে শান্তিতে থাকবি। তা না, তোর দিদি জেদ ধরে বসে থাকলো।
এখন তোর একুলো গেল ওকুলো গেল। বুঝি তোর এখানে থাকতে ভালো লাগছে না, কি করব বল? আমি তো তোকে সুখেই রাখতে চেয়েছিলাম, কিন্তু কি করব, তোরই তো সে সুখ পছন্দ হলো না। তোর তো সেই সুখে থাকতে ভূতে কিলোনোর মতন অবস্থা হলো, তাই না? বাবুর একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে। কি কি বলছিস? ফিরে আসবো? হ্যাঁ, আমি তো বারবার ফিরে ফিরে তোর কাছে আসি তোরই জন্য, তাই না? বাবুর আমায় কিছুতেই ভুলতে পারবে না। কি করে ভুলবো তোকে? তোকে কি ভোলা যায়? তাই তো বারবার ফিরে ফিরে তোর কাছে আসি। এই পারবো তো বাবু, পারবো তো সম্মান রাখতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবি, তোকে তো পারতে হবে। আয় 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 আমার কাছে আয়, কাছে আয়। তোকে তো কে আপনি? আমি 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 গদাই সামন্ত। আমাকে ভুলে গেলি? কি রে, চিনি না। এটার কি মাথা খারাপ হয়ে গেল? ভোটে হেরে এখন শিক্ষা হলো তো কর্তা? এত লোকের ক্ষতি করেছো, তাতে দীর্ঘশ্বাস কি বিফলে যাবে? এখনো সময় আছে কর্তা, নিজেকে পাল্টাও। জ্ঞান দিয়ে গেল। হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকেতেও লাথি মারে। ঠিক আছে, দেখি কতদিন এভাবে চলে। আমিও গদাই সামন্ত। এত সহজে আমি হেরে যাব? এত সহজে? জানিস পদ্ম, সমুদ্রে একটা লাশ ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে ওটা নাকি পরীর লাশ। কি বলছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। চল চল চল, তাড়াতাড়ি চল।
থেকে বাবুরা এসেছিল সিনেমা করবে বলে। ওরা পরীকে স্বপ্ন দেখায়, কিন্তু সে স্বপ্ন আর বাস্তব হয়নি। পরী আত্মহত্যা করেছে বলে। কি তুমি আপনারা কি করলেন বাবু? আমার এত বড় সর্বনাশ করতে আপনাদের একবারও বুক কাঁপলো না? আমি এখন কোথায় যাব? কার কাছে মুখ দেখাবো? আত্মহত্যা করা ছাড়া তো আমার কোনো পথ রইল না। হয়েছে? দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তোমাকে আমি কলকাতায় নিয়ে গিয়ে অভিনয় শেখাবো, শিখিয়ে আমাদের ছবিতে তোমাকে সুযোগ দেবো। তুমি ভালো কাজ করো। খাবেন বাবু? কি? প্রিয়া বাটার বাইট বিস্কুট, খুব সুন্দর খেতে। মেয়েটা এলো না? না। কেন? ও আসবে না। তুমি ওকে বোঝাওনি? সুযোগ পাইনি বোঝাবার। মানে? আমার যেতে অনেক দেরি হয়ে গেছে রিনা। ও কি অন্য কোথাও চলে গেছে? হ্যাঁ। কোথায়? অনেক দূরে, যেখানে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না। কি বললে তুমি? ঠিকই বলছি, ও আর নেই। আমাদের জন্য অনেক অপেক্ষা করার পর লজ্জায়, ঘৃণায়, অভিমানে পরি আত্মহত্যা করেছে। আমি হেরে গেলাম রিনা, আমি হেরে গেলাম।